দাদা খুশি আছো না?
বাঁচাও যাত্রা রয়েছেন রাজ্য নেতৃত্ব মোহাম্মদ সেলিম এবং মীনাক্ষী মুখার্জি। আপনাদের সেই ছবি আমরা সরাসরি ফালাকাটা টাইমসের পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বাংলা বাঁচাও যাত্রা মেইন রোডে সে বিশাল বড় র্যালি কিন্তু ট্রাফিক মোড়ে পৌঁছবে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা।
ভিডিও নেও না কটা কমরেডগণ, সকলকে লাল সালাম এবং অভিনন্দন। বাংলা বাঁচাও যাত্রার শুরু হয়েছে আজকে কোচবিহার জেলার তুফানগঞ্জ থেকে। বাংলাকে বাঁচাতে, বাংলার মানুষকে বাঁচাতে, মৃত যে গৌরব তার পুনরুদ্ধার করতে, মানুষের অধিকার তা ফিরিয়ে আনতে, তা অর্জন করতে, বিভাজনের রাজনীতিকে পরাস্ত করতে যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রা কোচবিহার পেরিয়ে আলিপুরদুয়ার জেলায় প্রবেশ করেছে। কোচবিহার জেলা সিপিআইএম সম্পাদক কমরেড অনন্ত রায় এই বাংলা বাঁচাও যাত্রার যে রক্ত পতাকা, তা এখন আনুষ্ঠানিকভাবে আলিপুরদুয়ার জেলা সিপিআইএম সম্পাদক, পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড কিশোর দাসের হাতে তুলে দিচ্ছেন। আপনারা হাততালি দিয়ে তাকে স্বাগত জানাবেন।
একটু বাড়ি একটু ওইদিকে যা ওই মাইকের আওয়াজ বাবা মাইকের আওয়াজ তাই কেন হবে চিন্তা করো না হবে মাইকের আওয়াজ সুন্দর দিলা মাইক তোমরা এটা সেট করে কি চা খেতে যাবে? আমি চা খাই না ওরাই ও তুমি তো চা খাও না। বাংলা বাঁচাও যাত্রা ফালাকাটায় এসে প্রবেশ করেছে। আজকে রাত্রে এই বাংলা বাঁচাও যাত্রা ফালাকাটায় নাইটল করবে। তার আগে এখানে একটা সভা অনুষ্ঠিত হচ্ছে। এই বাংলা বাঁচাও যাত্রায় রাজ্য কমিটির যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদেরকে এই মঞ্চে আসার জন্য আহ্বান করা হচ্ছে। আর সামনে যারা বসে আছেন তাদেরকে আমরা একটু অনুরোধ করছি যে আপনারা একটু যদি চেয়ার ছেড়ে দেন। যারা বাংলা বাঁচাও যাত্রার সঙ্গে এসেছে, সারাদিনের পরিশ্রম তারা করেছে, তাদের একটু বসার সুযোগ যদি আপনারা করে দেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। একটু সামনের দিক থেকে কয়েকজন উঠে একটু জায়গা করে দিলে ভালো হয়। আজকে এই সভায় সভাপতিত্ব করার জন্য আমাদের আলিপুরদুয়ার জেলার সিপিআইএম পার্টির জেলা সম্পাদক কমরেড কিশোর দাসের নাম আমি প্রস্তাব করছি। মাথা ঝুঁকে দাদা মাথা ঝুঁকে আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। বলছি এই দিকটা যদি লোকের যাতায়াতটা বন্ধ করে একটু মাথা ঝুঁকিয়ে সুবোধা বেড়ে গেছে ফালাকাটা এই ট্রাফিক মোড়ে উপস্থিত ফালাকাটা বিধানসভা কেন্দ্রের এবং আশপাশ এলাকার যে কমরেড সাধারণ মানুষ, বাংলা বাঁচাও যে যাত্রা তুফানগঞ্জ থেকে শুরু হয়েছে আপনারা জানেন। নির্দিষ্ট 1 ঘন্টা পরেই যাত্রা ফালাকাটা এসে উপস্থিত হয়েছে। যা আগ্রহ ফালাকাটায়, তা আগ্রহ আলিপুরদুয়ারে, তুফানগঞ্জে, গোটা রাস্তায়। ফলে আমাদের যে নির্দিষ্ট সময় ধরে পৌঁছাবার বিষয় সেটা আমরা করতে পারছি না, এখন অব্দি হয়নি। এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, ক্ষমাও চাইছি। কিন্তু যা ঘটছে মানুষের তাগিদে, যা ঘটছে মানুষের চাহিদায়, যা ঘটছে মানুষ পথে আটকে দিচ্ছে। ফলে এটা হচ্ছে দীর্ঘ রাস্তায় ট্রাফিক জ্যাম, নানা সমস্যা, নানা ঘটনা থাকে। তা সত্ত্বেও ফালাকাটার পৌরসভা, ফালাকাটা ব্লক, ফালাকাটা বিধানসভা, সংগ্রামী জনতা, মানুষ, কমরেড বন্ধুগণ যেভাবে শুরু থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরেও ধৈর্য ধরে আমাদের আপ্যায়ন করেছেন, আমরা সকলে আপ্লুত এবং আপনাদের অভিনন্দন, লাল সালাম, ধন্যবাদ জানাচ্ছি জেলা কমিটির পক্ষ থেকে। বক্তা আমাদের অনেক দীর্ঘ সময় মানুষের যা চাহিদা তা পূরণ সবটা করবার সুযোগ থাকলেও আমরা করতে পারবো না। আবার কালকে হাঁটতে হবে, আবার কালকে যাত্রা চলবে দীর্ঘ সময় ধরে। সেই জন্য আমাদের এই সভাটা আমরা
অনেকক্ষণ ধরে চালাতে পারবো না। আমরা চাইছি 1 ঘন্টার মধ্যে বা আর 5-10 মিনিট ধরে, বেশি হলে হতে পারে, সেটা হবে। আমি প্রথমে এই বাংলা বাঁচাও যাত্রার যারা নেতৃত্ব, যারা এসছেন, কমরেড আভাস রায় চৌধুরী থেকে শুরু করে রাজ্য কমিটির সদস্য, এই যাত্রার সঙ্গে যুক্ত নেতৃত্ব, তাদেরকে অনুরোধ করব সভাপতি হিসাবে যে আপনারা মঞ্চে আসবেন, মঞ্চে আসন গ্রহণ করবেন, বসবেন। আমার ভাষণ আমি দীর্ঘায়িত করব না, বক্তারা আছে, বক্তারা বক্তব্য বলবে। কিন্তু এটা ঠিক যে বাংলা বাঁচাও যাত্রা করবার প্রয়োজনের থেকে তাগিদ আমাদের কাছে বেশি। বাংলা বাঁচাও যাত্রার করবার যে বিষয়ে নানা ফুটুনি, নানা কথা, নানা রকমের বিভ্রান্তিমূলক কথা বলবারও চেষ্টা করেছে এই সময়কালের মধ্যে। কেউ বলছে কি বাংলাটা কি মরে গেছে, এটাকে বাঁচাতে হবে। টিভি চ্যানেলে যা বসে বকবক করেন, আমি যা শুনতে পাই সেটাই রাস্তায় নিয়ে আসবার কথা বলে। প্রশ্ন করতে যাই তাদের কাছে যে মরে গেল তো ফুরিয়ে গেল। কোন মা তার সন্তানকে, কোন মানুষ তার পরিবারের কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে ডাক্তারের কাছে ততক্ষণ পর্যন্ত নিয়ে যায়, আশা করে ডাক্তারবাবুকে বিনয়ের সঙ্গে বলে, ডাক্তারবাবু আমার রোগীটাকে বাঁচান। আমরা লাল পার্টির লোকেরা, লাল ঝান্ডার লোকেরা, তৃণমূলের 11 সালের রাজত্বের পরের থেকে, 14 পরের থেকে, মোদীর, অমিত শাহের রাজত্ব, বিজেপির ভারতবর্ষের রাজত্ব কালের মধ্যে ভারতবর্ষের যা চেহারা, যা পরিস্থিতি হয়েছে, বাংলার যা চেহারা পরিস্থিতি হয়েছে, আমরা নিশ্চিত করে বলতে পারি এই বাংলার বুকে বেকাররা শ্বাস নিতে পারছে না। আমরা নিশ্চিত করতে পারি আমাদের উত্তর বাংলার চা শ্রমিকরা কোনোদিন নিশ্চিন্তে ঘুমাতে পারছে না। কখনো তাদের কি হবে তারা বলতে পারছে না। আমরা নিশ্চিত করে বলতে পারি আমাদের উত্তর বাংলার জঙ্গল জমির প্রশ্নে মানুষ নিঃশ্বাস নিতে পারছে না। কতক্ষণ থাকবে, কতক্ষণ উৎখাত হবে, কত রকমের কি ঘটবে। এই যে একটা অরাজকতা, এই যে একটা অশান্তি, এই যে এরকম একটা বিশৃঙ্খলা বিষয়ের উপর দাঁড়িয়ে বাংলার মানুষ যখন কাঁদছে, তখন লাল ঝান্ডার মানুষ আমরা বসে থাকতে পারি না। আমরা বলছি বাংলাকে বাঁচাতে হবে, বাংলাকে শিক্ষায় বাঁচাতে হবে, বাংলাকে কর্মসংস্থানের প্রশ্নে বাঁচাতে হবে, বাংলার পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে আনবার ক্ষেত্রে বাঁচাতে হবে, বাংলাকে কর্মসংস্থানের প্রশ্নে বাঁচাতে হবে, বাংলার স্বাস্থ্য কেন্দ্রকে উজ্জ্বল করে বাঁচাতে হবে। বাংলার স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, সেই স্কুলগুলি খুলে আর যাতে বন্ধ না হয়, শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করে ঢেলে সাজাবার মধ্যে দিয়ে বাংলাকে বাঁচাতে হবে। একথা কি বলবার কোনো অপেক্ষা রাখে? তৃণমূল রাজত্বকালে পশ্চিমবাংলা যারা প্রথম দিন বলছিল যে বাংলার পরিবর্তনের ক্ষেত্রে বলছিল তারা যে বদলানো হয়, বদল চাই, এবং তারা বলছিল বাংলাকে মা মাটি মানুষের বাংলাই করবে। আজকে তাদের শাসনের 15-14 বছরে আজকে নিশ্চিত করে বলা যায় বাংলা আর মা মাটি মানুষের মধ্যে থাকছে না। বাংলাতে জরাজীর্ণ অবস্থার মধ্যে পরিণত হচ্ছে বাংলা। আজকে বাঁচতে পারছে না, বাংলা ধুকছে। বাংলার রীতিপিণ্ডে তৃণমূলের রাজত্বে একটা মস্ত প্যারেক টুকে দাঁড়া হয়েছে, যার জন্য দম নিতে পারছে না, শ্বাস নিতে পারছে না। আমরা লাল ঝান্ডার বুকেরা তুফানগঞ্জ থেকে স্লোগান তুলবার চেষ্টা করছি। আমরা বলছি বাংলাকে বাঁচাতে হবে, মানুষ বলছে বাংলাকে বাঁচাতে হবে, মানুষ বলছে বাংলাকে চাই। আজকের মিছিলে, আজকের ভাড়াকাটার এই মহাসমাবেশের বা এই উপস্থিতির মধ্য দিয়ে স্পষ্ট মানুষের হৃদয়ে যন্ত্রণা আছে। সেই যন্ত্রণাকে তুলে ফেলবার জন্য লাল ঝান্ডা বাংলা বাঁচাও যাত্রা করছে। আপনারা আমাদের শেষ বক্তা অবধি শুনবেন, সাহায্য করবেন। আমি নিশ্চিত করে জানি যে আপনারা লড়াকু মানুষ। এই ফালাকাটার সমাবেশে আছেন অনেক দূর, এখান থেকে 25 কিলোমিটার 15 কিলোমিটার দূরের, তার থেকেও বেশি 50 কিলোমিটার দূরের মানুষরা এসছেন শুধু বক্তৃতা শুনবার জন্য। ওনারা মানুষ এসছেন সৈনিক হবার জন্য, মানুষ এসছেন যোদ্ধা হবার জন্য, মানুষ এসছেন যে সত্যি সত্যি বাংলার যদি মঙ্গল করতে হয় তাহলে তৃণমূলকে পশ্চিমবাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। নিশ্চিত করে আপনারা জানেন যে তৃণমূলকে শুধুমাত্র উৎখাত না, তৃণমূলকে যদি উৎখাত করতে হয় তাহলে বিজেপিকে ভারতবর্ষ পশ্চিমবাংলা থেকে রুখে দিতে হবে। বিজেপিকে রুখে দিলেই তৃণমূল মরে যাবে, তৃণমূলকে রুখে দিলেই বিজেপি মরে যাবে। আর ওরা বলছে তুই নাহলে মুই, কারে হিন্দু বলা হয় তুই রবু ক্ষমতা নাহলে মুই ক্ষমতা,
নালপাট্টি কোনোতে আসতে দেওয়া যাবে না। মোদি মমতা সেটিং, আমরা ভদ্রভাবে বলি বাইনারি বাংলা কথা, তুই আর মুই, তুই আর মুই, তুই আর মুই। এখানে লাল পার্টির মানসিকগুলো সরকারের যাতে না এসে, উমরা আসলে গরিব মানুষের বড় পাহাড় বাড়ে, উমরা আসলে পরে গরিব মানুষগুলো বড় বড় ফেটফেটিয়া কথা কয়, উমা খবরদার, মাথা তোলা যাবে না। 34 বছর আমরা দেখছি যাতে লাল পার্টিটা আর না আইসে। সেই জন্য উমরা যতই যুদ্ধ করুক, কায় কায় মোদি আর মমতা, যতই যুদ্ধ করুক শুভেন্দু অধিকারী যা কথা বলুক, খাস কথা বাংলা কথা, সেটিং সেটিং সেটিং, হয় তুই রবু নাহলে মুই রব। সিপিএম যেন না আইসে, লাল পার্টি যেন না আইসে, না আসার ফন্দি ফিকির কত করে মোরটাকে বাহে তোমরা ভালো জানেন। সাবধানে থাকিবেন, সাধু সাবধান। ভোট আসি যাবা হচ্ছে, কত কথা কবে, এসআইআর দিয়ে শুরু করছে, আরো কত কি যে কবে তার ঠিক নাই, কিন্তু অভিজ্ঞতাই আপনাদের মিলিয়ে নিতে হবে। আগামী ফালাকাটায়, আগামী বাংলায়, আগামী পরিবর্তনে বাংলাকে বাঁচাতে গেলে যা করার আপনারা তাই করবেন। আমি এবারে এই সভায় বক্তব্য রাখবার জন্য আমি তিতাস রঞ্জন দাস, ছাত্র ফ্রন্টে কাজ করে, আমরা তিতাসকে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি। উপস্থিত কমরেড সভাপতি, মঞ্চে উপস্থিত রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব এবং এই ফালাকাটা ট্রাফিক মোড় এলাকায় যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছে যাচ্ছে, শীতের সন্ধ্যায় সবাইকে উষ্ণ অভিনন্দন জানিয়ে আমাদের পার্টি, আমাদের লাল ঝান্ডা, তার এক বৃহৎ কর্মযজ্ঞ বাংলা বাঁচাও যাত্রা, সেই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমি ছাত্র সমাজের একজন প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে কিছু বার্তা তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুগণ, আজকে সারা বাংলা জুড়ে, সারা বাংলার ছাত্র সমাজকে, সারা বাংলার যুব সমাজকে একটা খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছে আমার রাজ্যের সরকার। যেই খাদের কিনারা থেকে সেই বাংলার যুব ছাত্র সমাজকে টেনে আনার কোন হদিশ ওই বিজেপি তৃণমূল কেউ দেখাতে পারছে না। আমার বাংলায়, যেই বাংলায় শ্রমজীবী বাবা মায়ের ছেলে মেয়েরা সরকারি মাধ্যমের স্কুলে তাদের ছেলে মেয়েদের পড়ানোর ব্যবস্থা করে, পড়াশোনা করতে পাঠায়, দুপুরবেলা মিড ডে মিলে একটু পেটের অন্ন জোগান হওয়ার আশায়, পড়াশোনা করানোর আশায়, সেই আমার পশ্চিমবঙ্গে তৃণমূলের বদান্যতায় 8000 সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এই বাংলাকে বাঁচাতেই হবে। ওই বন্যায় ভেসে যাওয়া নাগরাকাটার সমস্ত ছাত্রছাত্রী, ওই বন্যায় ভেসে যাওয়া আমার ফালাকাটার পার্শ্ববর্তী শালকুমারের ছাত্রছাত্রী, যাদের পড়ার বই খাতা সব ভেসে গিয়েছে, বাড়ির কাগজপত্র ভেসে গিয়েছে, তাদের পড়াশোনার জন্য এই রাজ্যের সরকার, এই রাজ্যের প্রধান বিরোধী দল একটা শব্দ খরচ করে না। এই আমার বাংলার পরিস্থিতি। প্রত্যেক দিন মিডিয়ায়, ওই প্রত্যেক দিন খবরের চ্যানেলে ওই বাজার গরম করা খবর, জাত ধর্মের কারবারিদের আলাপ আলোচনা, মানুষের বেঁচে থাকার কথা একটা কেউ বলে না, একটা কেউ বলে না। এই যে প্রত্যেক দিন আমার বাংলায় মিড ডে মিল চুরি হচ্ছে, শৈশব চুরি হচ্ছে একটু একটু করে, এই কথাগুলো বিধানসভায় বলার মতো একটা লোক নেই আজকে আমার পশ্চিম বাংলায়। আমার পশ্চিম বাংলায় আজকে নোংরামি হয় জাত ধর্মের নামে। আমার পশ্চিম বাংলায় আজকে মানুষ পেটের খিদা ভুলে গিয়ে মানুষকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, তুমি ভাই কত বড় হিন্দু, তুমি ভাই কত বড় মুসলমান। ধর্ম জাত হয়ে গেছে রাজনীতির ভিত্তি, আমরা এটা হতে দিতে পারি না। আমরা বলছি, যারা জাত ধর্ম নিয়ে ব্যবসা করছেন আমার বাংলায়, আমার ফালাকাটায়, তাদের প্রত্যেককে এই বাংলা ছাড়া করার জন্য বাংলা বাঁচাও যাত্রা, তাদের প্রত্যেককে হুঁশিয়ারি দিয়ে রাখছি আমরা যে এই কারবার পশ্চিম বাংলায় করবেন না। এই পশ্চিম বাংলার অনেক জ্বালা, এই পশ্চিম বাংলার অনেক পশ্চিম বাংলায় অপশাসনে জর্জরিত আমার পশ্চিম বাংলা। আমার পশ্চিম বাংলাকে বাঁচাতে হবে।
ছাত্র সমাজকে বাঁচাতে হবে। এই উত্তরবঙ্গ জুড়ে যে জমি সংকট, যে চা বাগানগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাকে বাঁচাতে হবে। ওই তৃণমূলের নেতাদের বদান্যতায় নদীর পাড়ে গড়ে ওঠা একের পর এক হোটেল, ওই বেআইনি সব স্থাবর অস্থাবর সম্পত্তি তাদের, ওগুলোকে দেখে নেওয়ার দায়িত্ব লাল ঝান্ডার, ওগুলোকে দেখে নেওয়ার দায়িত্ব ছাত্র যুব সমাজের হয়ে আমরা কাঁধে তুলে নিচ্ছি। আগামী দিনে বাংলা বাঁচাও যাত্রা গোটা বাংলার বিভিন্ন কোনায় কোনায় পৌঁছে যাবে। আরো আরো শ্রমজীবী মানুষ, আরো আরো খেটে খাওয়া মানুষ এই বাংলা বাঁচাও যাত্রার ছত্রতলে আসবে এবং শেষমেশ গোটা বাংলাকে, সত্যিকারের বাংলাকে নতুন রূপে নতুন প্রজন্মের কাছে এক নতুন বাংলা উপহার দেবে। বাংলা বাঁচবে, এই আশা রেখে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। আপনারা সবাই দেখেছেন যে মঞ্চে সেলিমদা এসছে। এই ফালাকাটার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে, বিধানসভা কমিটির পক্ষ থেকে যে প্রথাবা আমরা এইসব করি, সেলিমদার হাতে আপনাদের হয়ে আতিউল হক পুষ্প স্তবক তুলে দেবে। আমি কমরেড আতিউল হককে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আমি এবারে আহ্বান জানাবো কমরেড ঈশ্বর রায়কে বক্তব্য রাখবার জন্য। কৃষক আন্দোলনের নেতা, কৃষক আন্দোলনে কাজ করে কমরেড ঈশ্বর রায় বলবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সাথী সভাপতি, উপস্থিত এই বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, গোটা ফালাকাটা ব্লকের যারা আজকে এই লড়াই সংগ্রামে সামিল হয়েছেন, আপনাদের সকলকে কৃষক সভার পক্ষ থেকে অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমরা কৃষক ফ্রন্ট কেন বাংলা বাঁচাও যাত্রা সমর্থন করছি এবং এই আন্দোলনের পাশে আছি, সেই কথা আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরতে চাই। ফালাকাটা একটি গ্রামীণ জনপদ, বর্ধিষ্ণু জনপদ। বাংলায় পরিবর্তনের সরকারের 15 বছর প্রায় হতে চলেছে। আজ পর্যন্ত জেলায় আরেকটি মহকুমা হলো না। ফালাকাটাকে মহকুমা করতে হবে, জটেশ্বরকে ব্লক ঘোষণা করতে হবে, এটা আমাদের অন্যতম দাবি। ফালাকাটা ব্লকের বেশিরভাগ অংশ কৃষিকাজের সঙ্গে যুক্ত। সেই কৃষকরা এখানে আলু সহ বিভিন্ন ফসল যেভাবে উৎপাদন করে, সেই উৎপাদিত ফসলকে সামনে রেখে মাল্টি পারপাস হিমঘর সহ বিভিন্ন বিষয় আমরা এখানে লক্ষ্য করেছিলাম। বাপ্পন সরকারের আমলে এঁথেলবাড়িতে একটা শিল্প তালুক তৈরি হয়েছিল, যেখানে এই কারখানাগুলো করবার মধ্য দিয়ে আলুর উৎপাদনটাকে আরো বৃদ্ধি করবার মধ্য দিয়ে আমরা এই শিল্প তালুকটাকে ব্যবহার করে ফালাকাটার অর্থনীতিকে বদল করতে পারতাম। সেই শিল্প তালুক আজকে দূষণে, মাটির ধোঁয়ায় ভরে গেছে, সেখানে কোনো কাজ নেই। গতকাল একটা ঘটনাচক্রে আমি ভৈরবহাট থেকে খয়েরবাড়ি হয়ে ফিরছিলাম, কি দেখলাম, ব্রাহ্মণ সরকার একটা সময় এই এলাকার মানুষের জন্য পর্যটন শিল্পকে উন্নত করবার লক্ষ্যে কুঞ্জনগর খয়েরবাড়িতে ইকো ট্যুরিজম তৈরি করেছিল। আজকে প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। লক্ষ লক্ষ টাকা রেভিনিউ সেখান থেকে আসতো। একটা ফালাকাটার মধ্যে বিভিন্ন শহরের মধ্যে হোটেলগুলো তৈরি হয়েছিল,
যেগুলো একটা মুনাফার জায়গায় যাওয়ার চেষ্টা করছিল, আজকে সেই শিল্পটাও ঢুকছে। আমাদের ফালাকাটা ব্লকের গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলোর অবস্থা কি? জটেশ্বর, শালকুমার প্রায় ডাক্তার নেই, নার্স নেই। খগেনহাটে একটা হসপিটাল করবার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল, সেটাও তারা আজ পর্যন্ত করতে পারেনি। এই যে বিভিন্ন সময় আমাদের সাথে প্রতারণা হয়েছে, বঞ্চনা হয়েছে, ফালাকাটা ব্লকে কাজলি নদী, কলি নদী, ডুডুয়া, তোরসা, এই সমস্ত নদীকে কেন্দ্র করে, মুজনাইকে কেন্দ্র করে কৃষি জমিতে যে সেচ ব্যবস্থা বর্ষার পরে কোনো সময় ভয়ঙ্কর রূপ ধারণ করে, সেটাকে মেরামতির নদী বাঁধগুলোর যে সমস্যা রয়েছে, এই বাংলা বাঁচাও ক্ষেত্রের যাত্রার আমাদের একটা অন্যতম দাবি, সেই নদী বাঁধগুলোর সংস্কার করতে হবে। আজকে সিসামারাতে যে ঘটনাটা ঘটলো, এই ধরনের ঘটনা ঘটেছে জমি জঙ্গল এই সমস্ত সম্পদ লুট করবার মধ্য দিয়ে, নির্বিচারে ধ্বংস করবার মধ্য দিয়ে আজকে আমাদের কৃষকরা বন্য প্রাণীদের দ্বারা আক্রান্ত হচ্ছে। হাতিতে বুনো শহরে বানরের চাষবাসের ক্ষতি করছে, মানুষ আক্রান্ত হচ্ছে, মানুষ যাবে কোথায়? এই সমস্ত ঘটনার পরিত্রাণের দাবিতেই বাংলা বাঁচাও যাত্রা কৃষক ফ্রন্ট সামিল হয়েছে এবং কৃষক সমাজের দাবিগুলো নিয়ে বাংলা বাঁচাও যাত্রা গোটা রাজ্য জুড়ে এই লড়াই আন্দোলনে সামিল হয়েছে। গোটা রাস্তা জুড়ে 17ই ডিসেম্বর পর্যন্ত কৃষক সবাই আন্দোলনের সাথে থাকবে এবং আপনারা যারা আছেন মাঠে ময়দানে আমাদের সাথে কাজ করছেন, আমরা চাই বাংলা থেকে তৃণমূল নামক যে দুর্বৃত্তের দলটা আছে সেটাকে আমরা হটিয়ে দিতে চাই এবং রাজ্য থেকে এই দলটাকে সরাতে গেলে বিজেপিকে থেকে দূরে থাকতে হবে এবং বিজেপিকেও সরাতে হবে ভারতবর্ষ থেকে, তবেই বাংলা বাঁচবে, ভারত বাঁচবে, বাংলা বাঁচাও যাত্রা সফল হোক। এই কটি কথা বলে আপনাদের সকলকে অভিনন্দন, লাল সালাম জানিয়ে সর্বোপরি যারা এই যাত্রায় অংশগ্রহণ করেছেন তাদেরকে লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। একটু আমরা অন্যভাবে যাচ্ছি। নির্মাণ, বিদ্যুৎ, মানে সংগঠনের কথা বলছি, এবং বিড়ি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে তাদের যে যন্ত্রণা, তাদের দাবি, এই বাংলা বাঁচাও যাত্রার যে নেতৃত্ব তাদের কাছে দাবিপত্র তুলে দেবে কমরেড জিয়াউল আলম, কমরেড আবাস রায়চৌধুরী এবং মোহাম্মদ সেলিমদার হাতে তারা তাদের দাবিপত্র তুলে দিতে চাইছে। আমি তাদের আহ্বান জানাবো খুব দ্রুত এসে কাজটা সেরে নেবেন। একটু ঝুঁকে না অনেক দেরি আছে কেন ICDS এর তরফ থেকে তাদের দাবিপত্র তুলে দিয়েছে। আমরা ফিরে যাই আমাদের যে রাজনৈতিক লড়াই, আন্দোলন, সংগ্রামের কথাগুলো আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছি, তার মধ্যে দাবি একই বিষয়। এখন বক্তব্য রাখবেন আমাদের CPIM পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য, CI2 পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক, আমাদের জেলার কমরেড, সেজন্য আমরা সকলেই তাকে চিনি, খুব ভালো করে চিনি, চা শ্রমিক আন্দোলনের লড়াইয়ের মাঠে কমরেড জিয়াউল আলম আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন। সভাপতি
কিছু আপনাদের উদ্দেশ্যে বলার আগে আমার ডান দিকে যতটা চোখ যাচ্ছে, বাঁ দিকে চোখ যাচ্ছে, রাস্তার ওপারে চোখ যাচ্ছে, তাতে করে বুকে একটা ভরসা পাচ্ছি। দেখে যেন মনে হচ্ছে গত বছরের 14ই আগস্টের সেই রাত দখলের লড়াই আবার নতুন করে শুরু হয়েছে, যেখানে আপামর মা বোনেরা এখানে এসে সামিল হয়েছেন, এই এলাকার সমস্ত মানুষ এখানে এসে সামিল হয়েছেন। এই রাত দখল, ন্যায্য বিচার এবং অধরা যে অধিকার আমাদের ভারতবাসীর, পশ্চিমবঙ্গবাসীর আদায়ে নিশ্চয়ই এই শুভযাত্রা যা আজ শুরু হয়েছে 17 তারিখ পর্যন্ত জেলার পর জেলা পেয়ে পৌঁছবে উত্তর 24 পরগনায়। ভরসা সবচেয়ে বড় কথা, আস্থা আরো অনেক বড় কথা, বিশ্বাস, হীনতা এই দুইয়ের শত্রু। একথা ভেবে পশ্চিমবঙ্গের মানুষ 2011 সাল পরিবর্তন আনেনি কি চোখের সামনে ফালাকাটা কলেজ নিচের দিকে দৌড়বে। অবিভক্ত জলপাইগুড়ি জেলা, বর্তমান আলিপুরদুয়ার জেলা সবচেয়ে এগিয়ে থাকা কৃষক যে ফালাকাটা উত্তরবঙ্গে কৃষি শিখিয়েছে, সেই ফালাকাটা, সেই আলিপুরদুয়ারের কৃষকরা হাহাকার করবে। এর জন্য পরিবর্তন আনেনি। পরিবর্তন আনেনি একটার পর একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ঢুকবে, জনমানসে এই কথা প্রচলিত হয়ে যাবে কি সরকারি প্রাইমারি স্কুলে পড়াশোনা হয় না। আজ এখানে, কাল ওখানে, পরশু এখানে বড় বড় কোম্পানির প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট স্কুল, প্রাইভেট কলেজ খুলতে থাকবে। এই জন্য পরিবর্তন আনেনি। এই জন্য পরিবর্তন আনেনি কি অবিভক্ত জলপাইগুড়ি জেলা সারা ভারতবর্ষের ভিতরে সবচেয়ে বেশি পরিমাণে অরণ্য নিবিড় জেলা ছিল, বন্য নিবিড় জেলা ছিল, বৈচিত্র্যময় প্রাণী সম্পদ ছিল, তা ভেসে যাবে, জঙ্গল সাফ হয়ে যাবে, একটার পর একটা জঙ্গলের আশেপাশে গ্রাম উচ্ছেদ হয়ে যাবে প্রমোটারি, হোটেল, রিসোর্টের নামে। কি দরকার ছিল মডেল ভিলেজের নামে জল ঢাকার ওই ইরিগেশনের বাঁধের গা ঘেঁষে বামনডাঙ্গার 350 নতুন বাড়ি করে ফিতে কাটতে যাওয়ার? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উনি জানেন না? স্বাধীনতা পরবর্তীকাল থেকে কোনো দিন ইরিগেশন ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট ওইখানে হ্যাবিটেশন কেন চা গাছ লাগাতেও অ্যালাউ করেননি। উনি জানেন না উত্তরবঙ্গের জন্য তিস্তা সেচ প্রকল্পের গজলডোবা কত স্ট্র্যাটেজিক সেচ বাঁধ, উনার কি প্রয়োজন আছে? ব্যক্তি মালিকানার বড় বড় কোম্পানিকে রিসোর্ট তৈরি করার জন্য, আমোদ বিনোদন প্রমোদনের জন্য সেই গজলডোবা বাঁধের পাশে বিপজ্জনক ভাবে ভোরের আলো প্রকল্পের তিনি উদ্বোধন করে এলেন। রাজ্য সরকারের কোটি 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 টাকা খরচ করে সেখানে পরিকাঠামো তৈরি করে দেওয়া হচ্ছে। ব্যবসা করবেন কারা? 600 কোটি টাকার মালিকরা।
আর যদি ওই সরস্বতীপুর বাগান এক ধাক্কায় বন্যায় উড়ে যায়, বাঁদিকের ওই অরণ্য যদি ধ্বংস হয়ে যায়, কৈলাসপুর চা বাগান যদি ধসে যায়, কে জবাব দিবে? এই জন্য 11 সালের পরিবর্তন। আমরা কি দেখলাম? কদিন আগে দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী ভুটানের রাজার জন্মদিন পালন করতে গেলেন। হ্যাঁ, ভুটানের সাথে আমাদের সখ্যতা আছে, থাকবে। ভুটানের বিপুল জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে। ভারত সরকার, ভুটান সরকার যৌথ প্রকল্পে হিসাব করে করে করছে। সীমালেখা চুখা উনি গিয়ে কি বলে এলেন? ভারত সরকার নয়, ভারতবর্ষের বিদ্যুৎ ক্ষেত্রে নতুন নতুন ভাবে আদানি পাওয়ার ডেভেলপ করেছে কর্পোরেট কোম্পানি। আগামী দিনে ভারতবর্ষের তরফ থেকে ভুটানের ভারতগামী, পশ্চিমবঙ্গগামী প্রতিটি নদীতে তিনি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ছাড়পত্র দেবেন। খুলে তো দিয়েছে এশিয়ান হাইওয়ে। আমি জানি না উনি কোন ইম্প্যাক্ট কি করলে তার প্রভাব কি হতে পারে, কোন টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মানেন? মানলে পার্লামেন্টের বুকে দেশের বড় বড় অরণ্যের, দেশের পাহাড়ের নিচে কাশ্মীর, মণিপুর, তার নিচে যে সম্পদ আছে সেটা তোলার জন্য পার্লামেন্টে আইন করে আদানি আম্বানিদেরকে অধিকার দিতেন না। তা আমাদের সরকারি কোম্পানিগুলো করে থাকে। উনি একবারের জন্য বলতে পারলেন না এশিয়ান হাইওয়ে এই জন্য করা হয়নি কি ভুটান পাহাড় গুরুত্বপূর্ণ হিমালয়ান ইস্টার্ন রেঞ্জ, তাকে ডিফরেস্টেশন করার জন্য আমি অ্যালাউ করব, তার কাঠ বয়ে নিয়ে গিয়ে কলকাতা হলদিয়া বিমানবন্দর থেকে মালয়েশিয়া পাঠাবো। উনি এই জন্য বলতে পারলেন না কি এশিয়ান হাইওয়ে এই জন্য করা হয়নি কি হিমালয়ান পাহাড়কে তুমি ধ্বংস করে ডলোমাইট উত্তোলন করে এক্সট্রাকশন করে বীরপাড়ার মতো অত্যন্ত সাবলীল ব্যবসা কেন্দ্রকে ধ্বংস করে একটার পর একটা চা বাগানে ডলোমাইট অধ্যুষিত করে সে বাগানের চা গাছের উৎপাদন কমিয়ে দিয়ে তুমি পশ্চিমবঙ্গকে ধ্বংস করবে, উত্তর পূর্ব ভারত কোকড়াঝাড়কে ধ্বংস করবে, এ আমি মানতে পারি না। ভারত ভুটান কমিশন আলোচনা হতো, উনি বলতে পারেন। উনি পাহাড় লুটছেন, উনি তাঙ্গা লাগিয়ে মণিপুরের নিচে রেয়ার মেটেরিয়ালস খুঁজছেন। উনি 370 ধারা লাগিয়ে উপরে কাশ্মীর জম্মুর দখল নিয়ে তার নিচে থেকে রেয়ার আর্থ মেটেরিয়াল উনি খুঁজছেন, কারণ দরকার বড় বড় কর্পোরেট কোম্পানি। আর এই যে এক ঝটকায় এতগুলো নদী নেমে আসে, কি কম্পেনসেশন দিয়েছেন? শালবাড়িতে কি কম্পেনসেশন দিয়েছেন? ধূপগুড়িতে কি কম্পেনসেশন দিয়েছেন? কি কম্পেনসেশন দিয়েছেন? সেই যে 19টা তর তাজা শরীর ধসে ধুয়ে গেল, আপনার হোয়াইট পেপার কোথায়?
তিস্তা জলবিদ্যুৎ প্রকল্প আপনি খুলছেন, 23টা তরতাজা জওয়ান ক্যাম্পে ভেসে গেল, একটার বডি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই ফালাকাটার উপর দিয়ে নদী বয়ে চলেছে। আপনারা সম্ভবত বানারহাট ইরিগেশন সাব ডিভিশনের আন্ডারে কত শেষ নালা মজে গেছে, কত ডিস্ট্রিবিউটরি ক্যানেল, কোনো কাজ হয় না, সরকার চলছে। এই জন্য পরিবর্তন কি 7 বছর 6 বছর 8 বছর চাকরি করার পর আপনার পার্টি ডিসিপ্লিন রক্ষা করার চেয়ারম্যান আমাদের রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির গুণের কারণে অনেক অযোগ্য প্রার্থী ঢুকে যাবে, আর সেই যোগ্যদেরকে 7 বছর পর আবার অগ্নি পরীক্ষায় সামিল হতে হবে। বলে রাত দখল হবে না? কার মনে এখনো পর্যন্ত আঁচড় কাটা নেই আরজি করে ডাক্তার দিদির সেই বিচারের জন্য? ফলে বাংলা বাঁচানোর জন্য রাত দখল কেন, দিন দখল হবে, সকাল দখল হবে, সন্ধ্যা দখল হবে, আর 26-এ বাংলা দখল হবে। যা ইংরেজরা পারেনি, ওই ছোটো মোটো এ বুথে ও বুথে 2-4টে ভোট লুট করে, ভোট দিতে না দিয়ে, ভয় দেখিয়ে, ডর দেখিয়ে, ও পশ্চিমবঙ্গের ইতিহাসে সে 60-এর দশক 70-এর দশকের আমাদের বাবা দাদুরা কাকুরা মায়েরা অনেক প্রমাণ দিয়ে দিয়েছে। আজকের প্রজন্মকে তুমি রুখতে পারবে? পেরেছে নেপাল, পেরেছে শ্রীলঙ্কা। মাধ্যমিকে 10-এর মধ্যে র্যাঙ্ক, হায়ার সেকেন্ডারিতে 20-এর মধ্যে র্যাঙ্ক, জয়েন্ট এন্ট্রান্সে 122 নম্বর র্যাঙ্ক, বেরিয়ে হাহাকার করছে। এলআইসি, ব্যাংক, রেল, পোস্ট অফিস, লক্ষ লক্ষ শূন্য পদ খালি। একটার পর একটা গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস, এসডিও অফিস, ডিএম অফিস, পিডব্লিউডি, পিএইচই, সমস্ত জায়গায় কন্ট্রাকচুয়ালে আপনি 8,000 টাকা, 7,000 টাকা, 12,000 টাকা, 14,000 টাকায় এমএ, এমএসসি, বিএ, বিএসসি, হায়ার সেকেন্ডারি ছেলেদেরকে যাদের টেকনিক্যাল স্কিল আছে তাদেরকে আপনি কাজ করাচ্ছেন 14 ঘন্টা ধরে, 12 ঘন্টা ধরে। এই জন্য পরিবর্তন। বলে দিন আপনি কেন এই ব্যতিক্রম করলেন? সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িয়ে, হাইকোর্টের সামনে দাঁড়িয়ে কেন ছেলে মেয়েগুলোকে কাঁদালেন? কেন পুলিশের মার খাওয়ালেন? কাকে মারছেন আপনি? আগামী ভবিষ্যৎকে, কার ভবিষ্যতে আপনি আগুন লাগাচ্ছেন? এই বাংলাকে। গ্রাম ফাঁকা, গ্রামের পর গ্রাম, একটা ছেলে মেয়ে নেই। যে যা কাজ শিখেছে ছুটে যাচ্ছে। আপনার লজ্জা করে না? আপনার কাদম্বিনী বাগান, আপনার কুচবিহার বাগান, আপনার তাসাটি বাগান, বীরপাড়ার ডানকান কোম্পানির একটার পর একটা বাগান থেকে কাজ ছেড়ে দিয়ে, কাজ না পেয়ে কোথায় যাচ্ছে তারা? তামিলনাড়ুতে চা বাগানে কাজ করতে যাচ্ছে। কেন? চা বাগানের কাজ ছেড়ে চা বাগানে কেন? কেরালার চা বাগানে কাজ করতে যাচ্ছে ইটুকি। কেন? কর্ণাটকে কাজ করতে যাচ্ছে চা বাগানে, কফি বাগানে, রাবার বাগানে। কেন? কিসের সখ্যতা আপনার সাথে আসামের চায়ের মালিকদের? কিসের সখ্যতা আপনার সাথে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার? সে 250 টাকা মজুরি দিতে পারে? আপনি বুক ফাটিয়ে বলেন, চিৎকার করে বলেন আপনি আইনের শাসন চালাচ্ছেন পশ্চিমবঙ্গে। কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু যদি ন্যূনতম মজদুরি আইন মেনে নিয়ে সেখানকার শ্রমিকদেরকে 460 টাকা মজুরি দিতে পারে, আর এখান থেকে যদি ছুটে যায় সব, এখানকার চা বাগানগুলো চলতে পারে? চলছে?
একটার পর একটা চা বাগান ঢুকছে, কিসের উপরে দাঁড়িয়ে থাকবে? কিসের ভিত্তিতে দাঁড়িয়ে থাকবে? সেখানে দাঁড়িয়ে এই যে শুভ এক উদ্যোগ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আপনাদের মতো জাগরিত মানুষের জন্য, যারা বাংলাকে আবার নতুন ভাবে দেখতে চান, মাথা উঁচু করা বাংলা দেখতে চান, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে প্রগতিশীল বাংলাকে দেখতে চান, সেই জায়গায় আপনাদের এই বিশাল সহযোগিতা। সেই দুপুর থেকে কুচবিহার থেকে চলতে চলতে যেভাবে পথে মানুষ ভেঙে নেমেছে, তাতে আমরা মনে করি আপনারা আপনাদের ফালাকাটার গর্ব আবার পুনরুদ্ধার করতে পারবেন। আপনারা উত্তরবঙ্গের 54টার ভিতরে 48টা আসন বিজেপিকে এমনি দেওয়া হয়েছিল না বিধানসভায়, কি খেলা করবে? এই জন্য দিয়েছিল মানুষ, এই ভরসায় দিয়েছিল মানুষ যে যদি কিছু করে। একটা, দুটো, তিনটে বিধানসভা ভোট গেছে, একটার পর একটা লোকসভা আসন বিজেপির হাতে তুলে দিয়েছে। কি দিয়েছে? আর এখন সর্বশেষ আপনি ওয়াকফ সম্পত্তি 5ই ডিসেম্বরের ভিতরে অমিত শাহ পোর্টালে আপলোড করার জন্য অর্ডার করছেন নবান্নতে বসে। না, ধর্ম এইখানে ধর্মকে কখনোই রাস্তার মাঝপথে রাজপথে ফেলা যায় না, ধর্মকে কখনো ব্যালট বক্সে ফেলা যায় না। তার পরিণতি পাকিস্তান দেখছে, তার পরিণতি ইরান দেখেছে, ইরাক দেখছে। সেই ভারতবর্ষ যা আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারে, সেই ভারতবর্ষ যা ভারতের শত ভাষাভাষী মানুষকে, শত বিশ্বাসের মানুষকে এক জায়গায় বাঁধতে পারে, তাই বামপন্থীদের, তাই প্রগতিশীল মানুষের এক নতুন জাগরণ, এ আমাদের ভরসা। যা আজকের ফালাকাটার এই ট্রাফিক মোড়ের রাত দখলের এই সমাবেশ আপনাদেরকে, আমাদেরকে ভরসা যোগায়। আপনাদের সকলকে অভিনন্দন, শুভেচ্ছা, প্রণাম, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ইনকলাব জিন্দাবাদ। আপনাদের উপস্থিতি, আগ্রহ, মনে হচ্ছে না যে রাত হয়ে গেছে, মনে হচ্ছে সন্ধ্যা। আমরাও খুব জোর পাচ্ছি, চলুক যতক্ষণ চলে। মীনাক্ষী থাকছে, কমরেড সেলিমদা থাকছে, আকর্ষণ আছে আমি জানি। আমার এই কথার উপর কোনো যায় আসে না, থাকবেন আপনি। এবারে বক্তব্য রাখবার জন্য আমি পরিচয় দেবার কোনো প্রয়োজন নেই, আপনারা তাকে ভালো করে জানেন, চেনেন, বোঝেন এবং আসছেনও। কমরেড মীনাক্ষী মুখার্জি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে। সাথী শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির রাজ্যের সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম। আমাদের মঞ্চ থেকে শুরু করে এই গোটা ফালাকাটায় ট্রাফিক মোড়ে আজকে যারা আপনারা উপস্থিত আছেন, আমরা সবাইকে বাংলা বাঁচানোর উদ্দেশ্যে মাঠে, মাটিতে, নিজের ওয়ার্ডে, নিজের বুথে দাঁড়ানোর জন্য আহ্বান এবং আবেদন করতেই এসেছি। আমার আগে আমাদের রাজ্যের শ্রমিক সংগঠনের নেতৃত্ব কমরেড জিয়াউল আলম, উনি বললেন যে একটি প্রগতিশীল বাংলা, একটি সংস্কৃতি সমৃদ্ধ বাংলা, প্রগতিশীল বাংলা তখনই গঠন হবে যখন জাত, ধর্মের, ভাষার বিভেদ এই বাংলা থেকে দূর হবে। এই গোটা পশ্চিমবঙ্গে
সংস্কৃতি সমৃদ্ধ তখনই হবে যখন আমরা একে অপরের ধর্মকে, ভাষাকে, জাতিকে সম্মান করব। আমাদের গোটা দেশের, আমাদের গোটা রাজ্যের, আমাদের মাটির, আমাদের উৎকর্ষতা, আমাদের মাথা তখনই উঁচু হবে যখন আমরা একে অপরের হাত ধরতে পারবো। আর আমরা এটা তখনই পারবো যখন আমরা খেতে কৃষক, কলে শ্রমিক, স্কুলে শিক্ষক, বেকার যুবক আর মহিলাদের হাত শক্ত করে ধরতে পারবো। ছাত্র, শ্রমিক, কৃষকদের হাত শক্ত করে না ধরে বাংলা কখনো প্রগতিশীল হতে পারে না, আমাদের মাথা কখনো উঁচু হতে পারে না, আমাদের সংস্কৃতি কখনো সমৃদ্ধশালী হতে পারে না। আর হাত ধরতে গেলে বুনিয়াদি কথা বলতে হবে। বুনিয়াদি কথা কখন শুনলাম? যখন সিসামারা বাঁধ ভেঙে গেল, যখন গায়ের পর গায়ে জল ঢুকে গেল, যখন আমরা আমাদের পার্টির নেতৃত্বের সাথে রাস্তা জুড়ে যাচ্ছি, তখন এলাকার সাধারণ মানুষ, এলাকার মা বোনেরা, এলাকার যুবক যুবতীরা আমাদেরকে বলল, চিড়ে মুড়ি চিপল দেবার দরকার নেই, বাঁধ তৈরি করে দাও, বাড়ি তৈরি করে দাও, আর বাঁধ তৈরিতে যাতে দুর্নীতি না হয় সেইটা দেখো। সেদিনকে বুঝেছিলাম এ বাংলার তো আমরা জন্মেছি, এই বাংলাতেই তো কথা বলতে শিখেছি, এই পশ্চিমবঙ্গের মাটিতেই তো বড় হয়েছি, প্রতিবাদ করতে শিখেছি, আর নিজেদের কথা, হক কথা সোচ্চারে বলতে শিখেছি। আর সেই বাংলাতেই যখন বাংলা বাঁচানোর ডাক লাল ঝান্ডা দিয়েছে, তখন আপনাদের কাছে আমাদের কয়েকটা প্রশ্ন। কুঞ্জনগরের ইকো ট্যুরিজম না বাঁচলে ফালাকাটা বাঁচবে তো? কুঞ্জনগরের ইকো ট্যুরিজমের উপরে নির্ভর করে গোটা ফালাকাটা, গোটা আলিপুরদুয়ার, গোটা উত্তরের আমাদের এই জেলাগুলোর একটা বড় পর্যটনের শিল্প চলছিল। এই পশ্চিমবঙ্গের সরকারকে ট্যুরিজমের উপরে সব থেকে বেশি রেভিনিউ দিত এই এলাকার ট্যুরিজমের শিল্প। কোথায় গেল? কে ঢুকতে ছেড়ে দিল? কেন আজকে দুপ দুপ করে চলছে? জিজ্ঞেস করবেন না? গোয়ালপাড়ের ঘাটের উপরে ব্রিজটা কবে তৈরি হবে গো? বুঝনাই নদীর উপরে, সাধন ঘাটের উপরে ব্রিজটা কবে তৈরি হবে? গঙ্গার ঘাটের উপরে ব্রিজটা কবে তৈরি হবে? এই ব্রিজগুলো যদি ঠিকভাবে পয়সা না মেরে যদি তৈরি না হয়, ফালাকাটা বাঁচবে তো? বাংলা বাঁচবে তো? এই গোটা আলিপুরদুয়ার জেলার মানুষ তারা বাঁচবে তো? কে বলবে? এখানকার জটেশ্বর, এখানকার ধনিরামপুর, এখানকার শালকুমার, এখানকার দলগা, এখানকার দেওগা, কান পাতলে কি পাওয়া যায়? বাইরের রাজ্যে পড়ে আছে। এই রাজ্যের যৌবন কেন আজ নেই? এই এখন ধানের পর আলু বসানোর সময়, কিছুদিন আগে গোটা উত্তরে এত বড় প্রাকৃতিক বিপর্যয় হলো, গোটা মাঠে পলি জমে গেল, গোটা মাঠে যে জমি গেল, যে মাটি পড়লো, সেই মাটিতে আলু চাষ হবে কিনা কে দায়িত্ব নেবে? सरकार का अता पता है? जितना दूर गाड़ी जाता है वहीं पर वीडियो साहेब उतरता है, वहीं पर कुछ डिस्ट्रीब्यूट करके भाग जाते हैं, ভেতরে ঢোকার হিম্মত নেই। কেন? গরিব মানুষ কলার ধরে বিজেপি কে ছুটিয়ে ছুটিয়ে বলেছে যে আসনি দেখা করতে, এখন মুখ দেখাতে এলে হবে না, বাদ যেদিন তৈরি করতে পারবে সেদিনকে আসবে। কি বলছে আমাদের ঘরের মা বাপরা? পরিযায়ী শ্রমিকের মরা ছেলের, মরা মেয়ের পাশে দাঁড়িয়ে বুক চাপড়ে চাপড়ে কাঁদছে। শেষ চোখের দেখা ছেলেটাকে, মেয়েটাকে দেখতেও পাইনি যে কোথায় ফিরে আসবে। কেন নেই কাজ আমাদের এখানে? এই যে আলু বসাচ্ছে, সারের বস্তায় যা দাম লেখা আছে তার 3 গুণ দামে কৃষকদেরকে কিনতে বাধ্য করছে। কাহা হ্যাঁ ভিডিও সাহেব? কাহা হ্যাঁ কৃষি উন্নয়ন দপ্তরের মন্ত্রীরা? কোথায় গেল তৃণমূল? আর ওই যে 7টা টিম যারা দিল্লি থেকে পশ্চিমবঙ্গে প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করত, তারা কোথায় গেল বিজেপির নেতারা? এই তখন আলু বসানোর সময় দেখি তো কত মুরদ আছে, কলেজায় দম আছে,
8 মাসের জায়গায় 9 মাস আলু থাকবে গুদামে, আর 1 মাসে 1 কুইন্টাল আলু গোডাউনে রাখার জন্য সরকার নোটিশ জারি করে দিল, বলল 22 টাকা 66 পয়সা দিতে হবে, মানে বস্তা পিছু 11 টাকা 33 পয়সা। সারের কালোবাজারি গোটা বছর ধরে 550 টাকাতে আলুর বস্তা বেচেছে, অভাবে বিক্রি করেছে। তারপরে আবার যখন আরো দাম নেমে গেছে, গোটা বছর ধরে 4 মাস ধরে 350 টাকা বস্তাতে আলু বিক্রি করেছে। তাহলে কার জন্য দাম বাড়ালেন? কুইন্টাল প্রতি গোডাউনে রাখা বস্তার পিছনে টাকা। আরে ये सरकार खुलकर जवाब तो दे যে কৃষকের পাশে দাঁড়ালে না গোডাউনের মালিকদের পাশে দাঁড়ালে, কার পাশে দাঁড়ালে? जवाब नहीं है। कौन जवाब मांगेगा? कौन? শালকুমার, জটেশ্বর, ফালাকাটায় এগুলো স্বাস্থ্য দপ্তর, উপস্বাস্থ্য কেন্দ্র? আরে বাইরে থেকে রং চুনা করলে ভেতরে ছাগল আর বেড়ালের বাচ্চা দিচ্ছে, ওই ডাক্তারখানাতে ওই স্বাস্থ্য কেন্দ্রে ট্রিটমেন্ট হচ্ছে না। ছোটদের স্কুলে যেতাম, দেওয়ালে লেখা থাকতো দাঁত হাজা চুলকানির মলম, একটাই উপশম জালিম লোশন। আর আজ ফালাকাটার সব স্বাস্থ্য কেন্দ্রে একটাই উপশম, রেফার রেফার আর রেফার। চলে যাও কলকাতা, চলে যাও শিলিগুড়ি, চলে যাও আলিপুরদুয়ার। कौन लेगा जिम्मेदारी? गरीब जनता का। कौन लेगा जिम्मेदारी? गरीब किसान का। कौन लेगा जिम्मेदारी? चाय बागान में जो लोग श्रमिक काम कर रहे हैं उनका कौन लेगा जिम्मेदारी? आज का श्रमिक बस्तीते एकटार पर एकटा চা বাগানের এলাকাগুলোতে চা বাগানগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর সকাল 7টাতে পিকআপ ভ্যান লেগে যাচ্ছে। কেন না চা বাগানের বেকার ছেলেমেয়েরা পিকআপ ভ্যানে চেপে বাইরে সম জায়গাতে নির্মাণ শ্রমিক হিসাবে নিজেদের গতর বেচতে যাচ্ছে। कितना पैसा मिलेगा? पूछिए सवाल तृणमूल का श्रम मंत्री को, लेबर मिनिस्टर को, कि इस पश्चिम बंगाल में इतना करोड़ बेरोजगार नौजवान है, वो अपना मजदूरी से इस राज्य को, इस देश को আমরা গড়তে চাইছি, কিন্তু আমাদের গতরের সঠিক দাম দাও গো, দাও। বেলা বাড়ছে, আমাদের গতরের দাম কমছে। এতদিন জানতাম হাটে বেলা বাড়লে মাছের পেট নরম হয়ে গেলে মাছের দাম কমে যায়, বেলা বাড়লে হাটে শাকটা যদি একটু নেতা হয়ে যায় তার দাম কমে যায়, বেলা বাড়লে হাটে বেগুনটা একটু রোদে যদি ট্যাপটা পানি হয়ে যায় তো তার দামটা কমে যায়। বেলা বাড়লে পিকআপ ভ্যানে চাপা ফালাকাটার চা বাগানের এখানকার শ্রমিক বাড়ির শ্রমিক মহল্লার ছেলে মেয়েগুলো চেপে নিজেদের গতর বিক্রি করতে গেলে বেলা বাড়ার সাথে সাথে তাদের মজুরিও কমে যাচ্ছে। ये कौन सा बंगाल है जहां पर हम लोग जिंदा रहना चाहते हैं? আর এই বাংলাটাকে গড়তে চাই। জানি আমরা তৃণমূলের বিরুদ্ধে আমাদের অনেক ক্ষোভ, তৃণমূলের চলার পদ্ধতিতে আমাদের অনেক ক্ষোভ, তৃণমূলের রাজনীতির বিরুদ্ধে আমাদের ঘৃণা, তৃণমূলের লুট দুর্নীতি গুন্ডারাজের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতে চাইছি। কিন্তু মানুষ তো ভেবেছিল যে তৃণমূলকে একটু টাইট দিতে গেলে, এই সরকারটাকে তুলে দিতে গেলে একটু বিজেপির হাতটা শক্ত করতে হবে। দোকানদার, এলাকার সাধারণ মানুষ, এলাকার সমস্ত ধরনের মানুষ তাই তো ভেবেছিলেন যে তৃণমূলকে একটু টাইট দিতে গেলে, একটু বিজেপির হাতটা শক্ত করে ধরলে রাস্তাটা তৃণমূলকে টাইট দেওয়ার একটু চওড়া হবে। हम आज उस बीजेपीओ का कर्मियों से ये बात पूछना चाहते हैं, अरे 500 लाल झंडार सेपाईरा यदि तृणमूल खून करेছে, 500 लाल झंडार सेपाईদেরকে যদি কান ধরে উঠবোস করিয়েছে, হাজার হাজার লাল ঝান্ডার কর্মীদেরকে যদি জেল খাটিয়েছে, এলাকা ছাড়া করিয়েছে, তো বিজেপির 20টা কর্মীকেও তো মেরেছে, জেল খাটিয়েছে, খুন করেছে। আরে পুছিয়ে সওয়াল আপনাদের এই রাজ্য স্তরের বিজেপির নেতাদেরকে জিজ্ঞেস করুন যে কি বাধ্যবাধকতা ছিল আজকে গরু পাচার করা অনুব্রত মণ্ডল সিবিআই এর দ্বারা জেলে যাওয়ার পরও বাইরে ঘুরছে। কি হলো? টাইটাই ফিস। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূলের নেতা টাইট দিতে গেছিলেন তো
আছেন তো? বেকার ছেলে মেয়েদের চাকরি মেধার ভিত্তিতে হবে না, সাদা খাতা জমা দিলে ফরফর করে চাকরি হয়ে যাবে। বাপের কিডনি বিক্রি করা টাকা দিতে চাইলে এমনি এমনি চাকরি হয়ে যাবে। সরকার তো ঘুষ নেবার জন্য কাউন্টার খুলে রেখেছিল যে যত ঘুষ দেবে তত চাকরি হবে। যাদের চাকরি চলে গেল, যাদেরকে টাকা ফেরত দিতে হলো, যারা চাকরি না পেয়ে মেধার ভিত্তিতে সুইসাইড করে নিল, যাদের সামাজিক সম্মান চলে গেল, আজকেও যারা এই সমস্ত কোর্ট কেস এই সমস্ত ঝামেলাতে যারা ফেসে আছে, তাদের জন্য আজকে তাদের এই অবস্থার জন্য যারা দায়ী, ওই পার্থ চ্যাটার্জিরা সিবিআই এর জন্যই তো জেলে গেছিল। তারপরে আজ কোথায়? বললো আজকে বেহালাতে উনি এখন সুখে আছেন এবং মিডিয়াকে বলছেন লোকের দুই থাকলে আমার কেন নয়। বিজেপির কর্মীদেরকে আমরা বলতে চাইছি, প্রশ্ন করুন নেতাদেরকে, যদি রাজ্যের বিজেপি নেতারা ঠিক থাকতেন, যদি রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে কেন্দ্রের বিজেপি নেতাদের সঙ্গে তৃণমূলের এই দুর্নীতিবাজ গুন্ডারাজ এই লুটেরা রাজের সরকারটার যদি আঁতাত না থাকতো, এদের হিম্মত ছিল চুরি করে দুর্নীতি করে এরা রাস্তায় ঘুরে দাঁড়াবে, এরা রাস্তায় ঘুরে বেড়াবে। আপনাদেরকে বিনীতভাবে আমরা প্রশ্ন করছি কর্মীদের কাছে যে নেতা লোগো সে পুছিয়ে কি এমন বাধ্যবাধকতা ছিল গো যে আরজি করের ওই রেপ হয়ে খুন হয়ে যাওয়া মেয়েটির মা বাবার সঙ্গে একটাবার রাজ্যের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী একটাবার দেখা করলো না? দুদিন ধরে পশ্চিমবঙ্গে মিটিং করে গেল, 2 মিনিট দেখা করলো না। দিল্লি গেল, পশ্চিমবঙ্গ এলো, দিল্লি গেল, একটাবার দেশের প্রধানমন্ত্রীর হিম্মত হলো না ওদের সঙ্গে দেখানোর। কমরেড জিয়াউল আলম বলছিলেন যে আজকের সমাবেশ দেখে 14 তারিখের রাত মনে পড়ছে। 14 তারিখের রাত মনে পড়লে বুকটা ধকধক করে, ভয় হয়। যদি একটি ডাক্তারখানায় সরকারি ডাক্তারকে যদি ছিঁড়ে খুঁড়ে খায়, তাহলে আমার মা বোনেদের কি অবস্থা হবে পশ্চিমবঙ্গের? আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, আপনাদের মাথার উপরে পা দিয়ে বিজেপির রাজ্যের নেতারা দিল্লির নেতাদের সঙ্গে সেটিং করে পিসি ভাইপের সরকারটাকে বহাল তবিরতে রেখে দিচ্ছেন না তো? কে করবে উৎখাত এই গুন্ডারাজের সরকারকে, এই লুটেরা রাজের সরকারকে? করবে লাল ঝান্ডা, লাল ঝান্ডা রাস্তায় দাঁড়িয়ে জান কবুল লড়াই করছে লাল ঝান্ডা। তাই আপনাদের কাছে আমরা এসেছি, তাই আপনাদের কাছে আমরা এসেছি। হ্যাঁ, এই বাংলা বাঁচাও যাত্রা দুপুরে শুরু হয়ে আমরা চলে যাব একদম উত্তর 24 পরগনার কামারহাটি পর্যন্ত, কিন্তু বুথে বুথে আমাদের কর্মীরা থাকবেন। আর এই কর্মীরা যারা কাঁধে লাল ঝান্ডা নিয়ে নেন, लाल झंडा से कर्मीদের के बुके আগলে রাখে। एक बात पहले भी बोले थे, जब ये मेरा दुपट्टा আমার ওড়নাটা কোনো দোকানে যখন ঝোলে, যদি এটার দাম 150 টাকা হয়, যখন এটা শরীরে উঠে যায়, আমার দুটো কাঁধে উঠে যায়, তখন এটার দাম আর আমার জান প্রাণের দাম এক হয়ে যায়। কোন কর্মী যখন লাল ঝান্ডা কাঁধে রাস্তায় নেমে যায়, বুথে নেমে যায়, গুন্ডারাজের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, কৃষক শ্রমিক ক্ষেত মজুরদের, মহিলাদের, ছাত্রদের, যুবদের অধিকার আদায়ের লড়াইয়ে তারা যখন রাস্তায় নেমে যায়, সেই কর্মীদের দাম লাল ঝান্ডার কাছে অনেক গুণ বেড়ে যায়। লড়ে যান, চলুন আমরা সবাই মিলে লড়ে যাই, কারণ এ বাংলা আমাদের বাংলা, এ বাংলা খেটে খাওয়া মেহনতি মানুষের বাংলা, এ বাংলাকে আমাদেরকে বাঁচাতে হবে আজ বর্তমানের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তাই বাংলা বাঁচানোর এই যাত্রাতে আপনাদের সবাইকে একজন করে সৈনিক হয়ে নিজের বুথে পায়ের নিচের জমি শক্ত করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা জিন্দাবাদ। হ্যালো, আপনারা জানেন যে বন্যা হঠাৎ করে গত অক্টোবরের 5 তারিখে উত্তর বাংলার হাহাকার ফেলে দিয়েছে। তার মধ্যে আমাদের জেলাতেও পালাকাটা ব্লকের সংলগ্ন জলদাপাড়া অঞ্চল, তার পাশে 1 নম্বর ব্লক, শালকুমার 1 এবং শালকুমার 2 এবং পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত, সিসামারা নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে আতঙ্ক তৈরি হয়, আপনারা সকলেই জানেন। মীনাক্ষী বক্তৃতা করার সময় বলছিল যে আমি যখন বাঁধ
ভেসে যাওয়া মানুষদের কাছে দেখা করতে গেলাম, তখন তারা আমার কাছে কিছু চাইছে না। বলছে আপনারা এসছেন, চিরা যা কিছু সব এগুলো আমাদের প্রয়োজন নেই, আপনারা যদি ভাতটা করে দেন, হা হা করে খাচ্ছে, হু করে খাচ্ছে, চাপে ধরছে। আমরা তাদের পরামর্শ দিয়েছিলাম সেই সময় যে আপনারা জোট বাঁধুন, বাঁধ নির্মাণের দাবিতে সোচ্চার হন, বাঁধ নির্মাণ কমিটি গঠন করুন। মীনাক্ষী বলছিল আমি সাহায্য করবো আপনাদের, আপনারা যখন আমাকে বলছেন আন্দোলনের পথ ছাড়া আমি আপনাদের অন্য পথ দেখাতে পারবো না। ফলে একটা সংগ্রাম কমিটি হয়, সেই সংগ্রাম কমিটি লড়াই আন্দোলন সংগ্রাম করছে মাটিতে। তারা লাল ঝান্ডার বাংলা বাঁচাও যাত্রার সহযোগী আজকে এসছে, তারা তাদের বাঁধ নির্মাণের দাবি আমাদের পার্টির সেক্রেটারি মোহাম্মদ সেলিম, আমাদের পলিট ব্যুরো সদস্য, তার কাছে একটা স্মারকলিপি তারা তুলে দিতে চায়। আমি বাঁধ নির্মাণ কর্মীর বন্ধুদের বলবো মঞ্চ এসে আমাদের সম্পাদকের কাছে তাদের স্মারকলিপি তুলে দেওয়ার জন্য। সীসামারা বাঁধ সংগ্রাম কমিটি জিন্দাবাদ, সীসামারা বাঁধ সংগ্রাম কমিটি জিন্দাবাদ। এই সীসামারা বাঁধ নির্মাণ করতে হবে, এই সীসামারা পাকাপোক্ত বাঁধ নির্মাণ করতে হবে। এবারে বক্তব্য রাখবার জন্য আমি আহ্বান জানাবো আমাদের পার্টির পলিট ব্যুরো সদস্য, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পলিট ব্যুরো সদস্য, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক। এই যে বাংলা বাঁচাও যাত্রা, তার নেতৃত্বে তিনি, মাথায় তিনি, ভাবনায় তিনি, কমরেড মোহাম্মদ সেলিম, তাকে বক্তব্য রাখবার জন্য আমি আহ্বান করছি। আমার গুরুজনেরা এবং প্রিয়জনেরা, আপনারা জানেন আজকে দুপুর থেকে শুরু হয়েছে তুফানগঞ্জ থেকে, এবং রাস্তায় বিভিন্ন জায়গায় মানুষ সমবেতভাবে আমাদের অভিনন্দন জানিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে দীর্ঘক্ষণ ধরে আপনারা অপেক্ষা করেছেন, তারপরে সভা চলেছে দীর্ঘক্ষণ। কোন উদ্দেশ্যে বাংলা বাঁচাও যাত্রা সেটা আমাদের নেতৃত্বের তরফ থেকে আপনাদের বলা হয়েছে, তার আগেও প্রচার করা হয়েছে, তবেই তো আপনারা এতজন এসছেন। আমি ফালাকাটার মানুষকে, আলিপুরদুয়ারের মানুষদেরকে ধন্যবাদ জানাবো যেভাবে তারা সহযোগিতা করেছেন এবং এই অভিযানে সামিল হয়েছেন। এটা একটা অভিযান। আজকে আমরা এখান থেকে চলে যাব কালকে সকালে, পরে ধূপগুড়ি, ময়নাগুড়ি হয়ে, জলপাইগুড়ি হয়ে, শিলিগুড়ি হয়ে উত্তর দিনাজপুরে যাব। তো তার মানে এই নয় যাত্রা শেষ হলো। যাত্রার এই জন্যই আমরা বলেছি একটা কন্টিনিউয়েশন, একটা ধারাবাহিকতা আছে। কেন এই যাত্রার প্রয়োজন হলো আর কেনই বা বাংলা বাঁচাও, এটা ব্যাখ্যা করে বলার দরকার নেই। এই যে এখানে আমাদের হাতে নির্মাণ কর্মী, বিদ্যুৎ কর্মী, আইসিডিএস এর কর্মীরা যারা আসেননি, তারা বিভিন্ন স্কিল ওয়ার্কার্স, মিড ডে মিলের বিড়ি ওয়ার্কাররা, শ্রমিকরা, সে টোটো চালক হোক, সে রিক্সা চালক হোক, সে ছোট দোকানদার হোক, ব্যবসায়ী হোক, সাধারণ গ্রামবাসী হোক, কৃষিজীবী হোক, দিনমজুর হোক, ক্ষেত মজুর হোক, যারা শিক্ষকতা চাকরি করবে বলে পড়াশোনা করেছিল, পরীক্ষা দিয়েছিল, আজকে পুলিশ তাকে কামড়ে দিচ্ছে, সরকার তাকে কামড়াচ্ছে, আর অযোগ্যদেরকে চাকরিতে ঢোকানোর জন্য কোটি কোটি টাকা খাটের তলায় ঢুকিয়েছে, আর তারপরে দাঁড়িয়ে তাদেরকে বাঁচানোর জন্য সরকার লেগে আছে।
স্কুল জাহান্নামে যাচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা জাহান্নামে যাচ্ছে। আপনারা এখানে শুনলেন, তবে জিয়া বললেন বিস্তারিতভাবে, আপনারা ভুক্তভোগী। এই গোটা পূর্ব হিমালয় ক্ষেত্র আমরা সবাই জানি যে তার যে স্থিতিস্থাপকতা, তার যে পরিবেশ একটা ভীষণ ফ্রেজাইল, ভঙ্গুর, তাকে বাঁচানো দরকার। কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে, কেন্দ্র সরকার পরিবেশের আইনে 12টা বাজিয়েছে কর্পোরেটের স্বার্থে, আর এখানে বালি চুরি করার জন্য, পাথর চুরি করার জন্য, গাছ চুরি করার জন্য, জঙ্গল সাফ করার জন্য, চরের জমি দখল করার জন্য প্রতিদিন লুটের রাজত্ব চলছে। তাকে বাঁচাতে হবে না? এই তো একটু আগে আপনারা দেখলেন শালকুমারের শিলাবাড়ি, শালকুমারের 1 আর 2 নম্বর পঞ্চায়েতের বাঁধ বাঁচানোর দাবি মানুষ নিজে উদ্যোগ নিচ্ছেন। কারণ মীনাক্ষী আপনাদের বলল, তাহলে এগুলো আগে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন এই হাহাকার ছিল না। আমরা বলছি না আমরা বামফ্রন্ট সরকার আমলে সবকিছু করেছিলাম, আমরা এটাও বলি না যে আমরা সব ঠিক করেছিলাম, কিন্তু শিক্ষার প্রসারের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল। জনশিক্ষার প্রসার, বয়স্কদের সাক্ষরতা, আউট অফ স্কুল কোনো ছেলে মেয়ে থাকবে না, স্কুল যাওয়ার বয়সে সবাইকে স্কুলের মধ্যে নিয়ে আসা, 100% রুলিং। এটা শুধু কথার কথা নয়, আমরা করে দেখানোর চেষ্টা করেছিলাম। কয়েক ধাপ এগিয়ে গিয়েছিল। একইভাবে স্বাস্থ্যের প্রশ্নে শিশু মৃত্যুর হার, প্রসূতি মৃত্যুর হার কমানো গিয়েছিল। তার জন্য একেবারে তলায় গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র, সাবসিডিয়ারি হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, স্টেট জেনারেল হাসপাতাল, ডিস্ট্রিক্ট হাসপাতাল, সেখানে চিকিৎসা কর্মী নিয়োগ করা হয়েছিল। আজকে দাঁড়িয়ে তার ঠিক উল্টোটা হচ্ছে। একদিকে বাম শাসিত কেরালা রাজ্য চরম দারিদ্র্য নির্মূল করেছে এই নভেম্বর মাসের 1 তারিখে। গোটা বিশ্বে হইচই পড়ে গেছে, যেখানে আমাদের দারিদ্র্য বাড়ছে, লুটও বাড়ছে, যেখানে মুষ্টিমেয় কয়েকজনের হাতে সমস্ত টাকা সম্পদ জমা হচ্ছে। সেখানে কি করে সম্ভব? কারণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তার লক্ষ্য, কার স্বার্থে কাজ হবে। তাহলে কর্পোরেট পুঁজির সেবা করার জন্য আমাদের কেন্দ্রে এবং রাজ্যে যে সরকার আছে, যারা কর্পোরেটদের কাছ থেকে ইলেকট্রাল বন্ড নেয়, এখন তো সব বেরিয়ে এসছে। এক হাতে টাটা থেকে টাকা নাও, অন্য হাতে টাটার হাতে জমি দিয়ে দাও। এক হাতে আদানির কাছ থেকে জমি নাও, আর তারপরে বুলডোজার দিয়ে গোটা এলাকা থেকে, এই আসামে দেখলেন আপনারা, বসতি উজাড় করে দিয়ে সেগুলো আদানিকে জমি দেওয়া হলো 1 টাকার বিনিময়ে। বিহারেও তাই হয়েছে। মোদী সরকারের যিনি মন্ত্রী ছিলেন তিনি বলছেন যে কিভাবে বিদ্যুৎ কোম্পানিকে ফায়দা করে দেওয়া হয়েছে, 1 টাকায় জমি দেওয়া হয়েছে, আর লুট চলছে। বিজেপি কি করলো? শুধু সেই আর.কে. সিং যে মন্ত্রী ছিল তাকে দল থেকে সাসপেন্ড করে দিল। এখানে যেমন পার্থকে সাসপেন্ড করেছিল মমতা, আর ফালাকাটার মানুষ তো ভালোই জানেন এই পুরসভা কি পরিষেবা পাচ্ছেন আপনারা। এই গত 3-3.5 বছর ধরে তামাশা দেখছেন। চেয়ারম্যান যাবে, আসবে কি যাবে, পদত্যাগ করবে কি করবে না। তৃণমূল দলের প্রত্যেকটা পঞ্চায়েত, পুরসভা দলীয় গোষ্ঠী দ্বন্দ্বে আজকে দীর্ণ। প্রতিদিন খুন খারাপি হচ্ছে। প্রধান, উপপ্রধান, সমিতি সভাপতি, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি মারামারি হচ্ছে। কেন হয় এটা? কাল নেমে লঙ্কা ভাগ হচ্ছে। তাহলে আজকে দাঁড়িয়ে আমাদের এই লুটের রাজত্বকে কি আমরা বাড়তে দেব না আটকাবো? কে আটকাবে? মীনাক্ষী বলছিল, অনেকে মনে করেছিলেন নবান্নকে শায়েস্তার জন্য 56 আছে, এখন আমরা দেখলাম যাহা 52 তা
53, যাহা নবান্ন তাহাই 56, অভয়াকাণ্ড প্রমাণ করে দিয়েছে। শুধু রাজ্যের মানুষ না, শুধু মহিলারা না, শুধু অল্প বয়সী তরুণেরা না, সব অংশের মানুষ দেশ জুড়ে, পৃথিবী জুড়ে একটা নির্মমভাবে হত্যা হলো, নির্যাতন হলো, ধর্ষণ হলো, হাসপাতালের মধ্যে, ডিউটি আওয়ার্সের মধ্যে। গোটা প্রশাসন নেমে পড়লো, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, কিভাবে অপরাধীদের বাঁচানো যায় আর ধামাচাপা দেওয়া যায়। আজকে দাঁড়িয়ে শুভেন্দু বলছে, এই আপনাদের জেলায় বলেছে যে আমাদের সরকার আসলে চা বাগানের জমি দিয়ে দেবো, সবাইকে বিনা পয়সায় দিয়ে দেবো। আচ্ছা, শুভেন্দু কে? এই যে লুটের রাজত্ব তৈরি হলো, বিজেপি, আরএসএস, জামাত, জমিয়াত, তৃণমূল সবাই একসঙ্গে হয়ে যখন লাল হাটাও দেশ বাঁচাও বলেছিল, তখন আজকে যে চৌবাচ্চা হচ্ছে তখন সে বাচ্চা তৃণমূল। আর তাকে কি বলেছিল? কিষেনজি, মমতার পেয়ারের লোক, যাকে তিনি খুন করলেন, যে বলেছিল জেনেগানের তরফ থেকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই, বলেছিল যুব সেনাপতি। কারণ মমতা ব্যানার্জি দায়িত্ব দিয়েছেন তাকে খানা পিনা, দানা পানি, দানা বলে ওরা বন্দুকের গুলি, সব সাপ্লাই দেবে ও, কারণ কমিউনিস্টদের খুন করতে হবে। লাল হটলো কিন্তু দেশ বাঁচলো না। আজকে দেশকে বাঁচাতে হলে এই যে দক্ষিণ পঞ্চায়েত চরম উত্থান হয়েছে, এই যে নয়া ফাঁসিবাদী আক্রমণ হচ্ছে, মানুষের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে, গোটা দেশে সেখানে দাঁড়িয়ে একমাত্র লাল ঝান্ডা নীতিনিষ্ঠভাবে লড়াই করতে পারে, মানুষকে সংগঠিত করতে পারে। আর লুটের রাজত্ব চালানোর জন্য ওরা ভাগ করছে, বিভাজন করছে, উত্তর দক্ষিণ, হিন্দু মুসলমান, আদিবাসী তপশিলি, মতুয়া, মন্দির মসজিদ, তাতে ভাগ করছে। আমরা প্রথম থেকে বলেছি মানুষ তার অধিকার প্রতিষ্ঠা করতে পারে তখনই যখন লড়াইয়ের ময়দানে একসঙ্গে দাঁড়ায়, আর যারা অধিকার কেড়ে নেয় তারা মানুষকে ভাগ করে। আজকে বাংলাকে বাঁচাতে হলে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। এই যে দেখলেন এসআইআর এর নামে এখন এই আবহাওয়াতে আমরা বাংলা বাঁচা করছি, তাহলে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চাইছে। তার জন্য কত আড়ম্বর, কখনো রোহিঙ্গিয়া, বাংলাদেশি, ঘুষপেটি, উড়ি পোকা, প্রতিদিন সোশ্যাল মিডিয়ায়, মেইন লাইন মিডিয়ায় মানুষের মনের মধ্যে ভিড় ডালছে। আসলে ফ্যাসিস্টরা এই অধিকার কেড়ে নিতে চায়। আমাদের যে সার্বজনীন ভোটাধিকার আছে, একসময় মেয়েদের ভোটাধিকার ছিল না, একসময় যারা ট্যাক্স দেয় না, খাজনা দেয় না, তাদের ভোটাধিকার ছিল না। আজকে ইউনিভার্সাল, কোন ফ্যাসিস্ট শক্তি ইউনিভার্সাল চায় না। তাহলে আমরা বলছি ইনক্লুসিভ, সবাইকে সামিল করতে হবে, আর তারা কেড়ে নিতে চাইছে। আর কেড়ে নেওয়ার জন্য নানান ছল চাতুরির আশ্রয় নিচ্ছে। আজকে একে বলছে, কালকে ওকে বলবে, তারপরে তাকে বলবে। যখন স্বর্ণ মন্দিরকে ঘাঁটি করে ভিন্দ্রবালে বলেছিলেন খালিস্তান, আমরা বলেছিলাম ধর্মের সঙ্গে রাজনীতি যুক্ত করবেন না। আমরা স্বর্ণ মন্দিরের বিরুদ্ধে ছিলাম না, শিখ ধর্মের বিরুদ্ধে ছিলাম না, কিন্তু বলেছিলাম না হিন্দু রাষ্ট্র না খালিস্তান, এক রহেগা হিন্দুস্তান। আমরা লড়েছিলাম দেশের ঐক্যের জন্য। 112 জন সিপিআইএম এর কর্মী খুন হয়েছে পাঞ্জাবে। আসামে যখন বাঙালি অসমিয়ার নামে এই আরএসএস এর টাকায়, এই কর্পোরেটের টাকায়, উগ্র জাতীয়তাবাদের নামে বাঙালি খেলা হচ্ছিল, তখন আমরা লড়েছি। আমার বয়সী অনেক কর্মী, নেতা এখন পার্টিকে নেতৃত্ব দিতেন, তাদেরকে বেছে বেছে খুন করা হয়েছিল বাঙালি আর অসমিয়ার নামে ভাগ করে দিয়ে। আজকে কি হচ্ছে সেখানে? হেমন্ত বিশ্ব শর্মা বলছে, মুখ্যমন্ত্রী, আমার সোনার বাংলা গান গাওয়া যাবে না, তাহলে তুই বিদেশি। আবার বাংলাদেশে বলছে রবীন্দ্রনাথের গান কেন জাতীয় সঙ্গীত হবে। এটাই বিভাজন, এটাই বিভাজন। আরে বাংলাদেশ জন্মানোর আগে আমার সোনার বাংলা আমরা গেয়েছি।
বাংলাদেশ তো পরে তাকে জাতীয় সঙ্গীত করেছে। আমি বিস্তারিতভাবে বলবো না ভেবেছিলাম, কিন্তু এই ভাগের রাজনীতি কেন করতে হয়? মীনাক্ষী একটা হিন্দিতে একটা কথা বলেছে, হিন্দিতে বলে अगर लूट करना है तो फूट डाल। लूट करा যায় না, তাহলে বিভাজনের রাজনীতির সঙ্গে যুক্ত। এই যে অর্থনীতি নিয়েছে আমাদের দেশে কর্পোরেট পুঁজির সেবায়, মুনাফার পাহাড় জন্মাবে, বেকার ছেলে মেয়ে কাজ পাবে না, মজুরি পাবে না, শ্রম কোড লাগু হবে, কন্ট্রাকচুয়াল থাকবে, পার্মানেন্ট করা হবে না, অল্প পয়সায় খাটিয়ে নেবে স্কিমের নামে। কোন কেন্দ্রীয় সরকার, কোন রাজ্য সরকারে কোন নিয়োগ হচ্ছে না, একটা প্রজন্মকে শেষ করে দেওয়া হয়েছে। বলার সময় বলবে যে বছরে 1 কোটি 2 কোটি 4 কোটি চাকরি দিয়ে দেব, আর এটা করতে পারে কারণ অন্ধভক্ত তৈরি করে। বিভাজনের রাজনীতি তখনই চলে যখন আপনার আমার মনের মধ্যে, মাথার মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হয়, সে হিংসা, দেশ, বিবাদ তৈরি করার জন্য। আর যখন ভাগ হয়ে যায় তখন তাদের লুট চলে। এই জন্যই আমরা বলেছি যে বাংলাকে বাঁচাতে হয়, দেশকে বাঁচাতে হয়, দেশের মানুষের সম্প্রীতি বাঁচাতে হবে, ঐক্যকে রক্ষা করতে হবে, আমাদের যে বৈচিত্র্য আছে তাকে রক্ষা করতে হবে। আমরা শুরুর আগে তুফানগঞ্জে, কালকে আমরা গিয়েছিলাম মনীষী পঞ্চানন বর্মার ভিটেতে, ভাইয়া সম্রাট আব্বাস উদ্দিনের ভিটেতে। কেন গিয়েছিলাম? মানুষে তুই নতুন করে পর, জন্মভূমির বর্ণ পরিচয়। আসলে শেকড়ের সন্ধান করতে হয়। যখন ঝড় আসে, ঝাপটা আসে, যে গাছগুলোর শেকড় অনেক বেশি গভীরে পতিত আছে, সেটা এত সহজে পতন হয় না। আজকে আরএসএস মমতাকে দুর্গা সাজিয়ে ধর্মান্ধতা রাজনীতি করার জন্য ধর্মের সঙ্গে রাজনীতিকে জুড়ে দিয়ে মন্দির মসজিদে রাজনীতি করার প্রবণতা বাড়িয়েছে। আর এজন্যই যখন বিপর্যয় হয়েছে উত্তরবঙ্গে, মানুষ যখন ত্রাণ চাইছেন, পুনর্বাসন চাইছেন, আবাসনের জমি চাইছেন, 100 দিনের কাজ চাইছেন, আবাস যোজনার টাকা চাইছেন, মমতা ব্যানার্জি এসে বললেন আমি মহাকালের মন্দির করে দেবো। জগন্নাথ মন্দির করে দেওয়া হয়েছে, রাম মন্দির হয়ে গেছে। এখন তার একটা ছুটকো বলছে যে হাফ বিজেপি হাফ তৃণমূল, যে বাবরি মসজিদ তৈরি করে দেবো। আরে মন্দির মসজিদ, গির্জা, গুরুদ্বারা ছিল, আছে, থাকবে। এই তো শনিবার আছে, শনি মন্দির, আমরা এখানে মিটিং করছিলাম, কত লোক তার ভক্তি করে এসে শনি পুজো দিচ্ছে বা প্রদীপ জ্বালিয়ে যাচ্ছে, ভক্তি ভরে প্রদীপ জ্বালিয়ে যাচ্ছে। তার জন্য সরকারকে কোটি কোটি টাকা খরচা করে হাজার হাজার একর জমি দিতে হয় না। তার জন্য ভোটের আগে সরকারকে এটা বলতে হয় না। আরে সরকারের কাজ ছিল নিকাশিটা ঠিক করা, পানীয় জলের ব্যবস্থা দেওয়া, গণপরিবহন ব্যবস্থাটাকে ঠিক করা, রাস্তাঘাটকে ঠিক করা, হাসপাতালগুলোকে ঠিক মতো চালানো, স্কুলগুলোকে ঠিক মতো চালানো, স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন ঠিক মতো চালানো, ঠিক মতো নিয়োগ করা। সরকার তার নিজের কাজ করছে না। সরকারের কাজ ছিল ভোটার লিস্ট ঠিক করা, ইলেকশন কমিশনের কাজ। এখন আপনাদের সবাইকে আমাদের বলছে তোমরা ফর্ম ফিল আপ করো। যারা মরে গিয়েছে ইলেকশন কমিশন তার নামেও ফর্ম ছাপিয়ে ছবি দিয়ে, তার ছবি দিয়ে ফর্ম ইস্যু করে দিয়েছে। আর বিএলও তো বলছে 100% ডিস্ট্রিবিউট করতে হবে, 100% কালেক্ট করতে হবে। কোথেকে করবে? হয় শ্মশানে, নাহলে কবরস্থানে যেতে হবে, আর তা নাহলে তার জন্য বিজেপি আর তৃণমূল আছে, তাদেরকে দিয়ে দিচ্ছে যে না তোমরা ফিল আপ করে দাও। বিজেপি তৃণমূল দুজনেই কোম্পানি নিয়োগ করেছে কিভাবে ভেজাল ভোটার রাখা যায়, কিভাবে মৃত ভোটার রাখা যায়, কিভাবে সরকারি যে যন্ত্র আছে তার মধ্যে ঢুকে ফিজিক্যালি এবং টেকনিক্যালি, ডিজিটালি ইলেকশন কমিশনকে বলছি তার মধ্যে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা প্রত্যেকটা বুথে বললাম ভোটারদের সহায়তা কেন্দ্র করতে হবে, করা হলো। মানুষ দিশেহারা। 2002 কার বেশিরভাগ লোক উত্তরবঙ্গের মেয়েরা বিয়ে হচ্ছে আসামে, অন্যত্র। সেই এনআরসির সময় আমরা দেখেছিলাম, রায়গঞ্জের এমপি ছিলাম আমি তখন, ত্রাহি ত্রাহি রব মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে গেছে,
এখন বলছে 50 বছর আগে ডকুমেন্ট বার করো, নিয়ে আসো। এই যে আতঙ্ক তৈরি করা, প্রত্যেকটা ভোটের আগে, গতবারে সিএনআরসি, এবারে এসআইআর, একটা আতঙ্ক তৈরি করে, তখন মানুষ দিক বিদিক শূন্য হয়ে যায়। তারপরে কি করে আমার ভোটের অধিকার বাঁচাবো, নাগরিকতা বাঁচাবো? আজকে যাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি তৃণমূল, এই মতুয়াদেরকে বলেছিল নাগরিকতা দিয়ে দেবো, বলেনি? এখন তারা সবচেয়ে বিপদে পড়েছে। যারা বিজেপিকে বিশ্বাস করেছিল তারা বিপদে পড়েছে। আপনাদের বলবো, এই আলিপুরদুয়ারের জেলা, এই ফালাকাটার লোকজনকেও, যারা বিজেপি তৃণমূলকে বিশ্বাস করেছেন তারা বিপদে পড়েছেন। আমরা বলছি না আমরা সেই বিপদ থেকে উদ্ধার করব। সেই বিপদের মোকাবিলা আপনাকেও করতে হবে, আমাকেও করতে হবে, মীনাক্ষীকেও করতে হবে, মোহাম্মদ সেলিমকেও করতে হবে। কিন্তু তার মোকাবিলা মীনাক্ষীর সঙ্গে মোহাম্মদ সেলিমের যেরকম তৃণমূলের প্রতিদিন গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, বা যেরকম বিজেপি শেখাচ্ছে হিন্দু মুসলমানের জন্য করতে হবে, তাহলে মুখার্জি আর মোহাম্মদের মধ্যে লড়াই করে কখনো আমরাও বাঁচবো না, দেশও বাঁচবে না, রাজ্য বাঁচবে না, আমাদের অধিকারও বাঁচবে না। এজন্য আমাদের আরো জাত পাত ধর্ম বর্ণ ভাষা উত্তর দক্ষিণ নির্বিশেষে আমাদের এক কাট্টা হতে হবে, সংঘবদ্ধ হতে হবে। বাংলা ভাষা যাত্রার ডাক এটাই। এবং আমরা যদি সংগঠিত হই, ঐক্যবদ্ধ হই, এই বিশ্বাস আমাদের মধ্যে আছে। এই বাংলাকে আমাদের পূর্বসূরীরা তিল তিল করে গড়ে তুলেছেন, অধিকার বোধ জাগিয়েছেন। বিজেপি তৃণমূল সেই অধিকার কেড়ে নিচ্ছে। অধিকার কে কাকে দেয়? সলিল চৌধুরীর ভাষায় বলতে হয়, অধিকার কেড়ে নিতে হয়। সেই আহ্বান জানিয়ে আপনাদের ধন্যবাদ জানাবো এবং আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আসুন আমরা হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলা বাঁচাও যাত্রাকে সফল করি। কামারহাটিতে বাংলা বাঁচাও যাত্রা সমাপ্তি হবে, কিন্তু এই অভিযান চলবে। যেমন শুরুর আগেও শুরু ছিল, শেষের পরেও তখন শেষ আমাদের খুঁজতে হবে। এবং এই লুটেরাদের বিরুদ্ধে এই অপশাসনের সমাপ্তি করেই আমরা তবেই বলবো যে বাংলা বাঁচাও যাত্রা সফল হলো। এখানে কেউ স্লোগান দেবেন না যে বাংলা বাঁচাও যাত্রা সফল হলো, সফল হলো। সফল তখন হবে যখন নবান্নর 14 তলা থেকে টেনে হিচড়ে এই লুটেরা রানীকে আমরা নামাতে পারবো। এবং আপনারা দুহাতে হাততালি দিলে তা সম্ভব হবে না। দুহাতের সঙ্গে আরো অনেক হাতকে মিলিয়ে আমাদের বামপন্থীদের শক্তিশালী করতে হবে। বামপন্থীদের পাশে যত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ আছেন, যত জনগোষ্ঠীর মানুষ আছেন, আদিবাসী আছেন, রাভা আছেন, তপশিলি আছেন, মতুয়া আছেন, মুসলমান আছে, কাউকে বাদ দেওয়া যাবে না। সমাবেশী, ইনক্লুসিভ। দক্ষিণপন্থীরা বলে এক্সক্লুসিভ, একে বাদ দাও, একে বাদ দাও, ওকে বাদ দাও। যখন আমাকে বাদ দিতে আসবে তখন আর কেউ থাকবে না। তাই বাদ দেওয়ার রাজনীতির পরিবর্তে রবীন্দ্রনাথ, রামমোহন, বিদ্যাসাগরের নবজাগরণের যথার্থ উত্তরসূরি হিসেবে আমাদের এই বৈচিত্র্যকে স্বীকার করতে হবে এবং সবাইকে নিয়ে চলতে হবে। এই শপথ আপনারা নেবেন। এ কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে, আদাব সালাম জানিয়ে শেষ করছি। ইনকলাব।